নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু গল্প বলবো। আমার সঙ্গে দেখা হলেই মহারাজ একটি কবিতা বলতেন। অজয় নদীর কূলে বিশাল বটের মূলে ছিল এক বিশাল মন্দির, এবে তার উচ্চ চূড়া ভাঙি হইয়াছে গুঁড়া, ভেঙে চুরে গিয়াছে প্রাচীর। মহারাজ নিজের তপস্বী জীবন সম্বন্ধে বেশি কিছু বলতেন না, তবে নানা প্রসঙ্গে বিভিন্ন সময় যেসব কথা বলতেন তা একসঙ্গে বলার চেষ্টা করি। বলতেন, তখন মঠে পূজনীয় মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট। উনি কৃপা করে আমাকে মাসাজের অধিকার দিয়েছেন। তাঁর প্রতি সমীহ ও ভয় সংকোচের ভাবটি অনেক কেটে গেছে। মনে তখন তপস্যার ইচ্ছা প্রবল, কিন্তু মন স্থির করতে পারছি না। একদিকে ঠাকুরের সাক্ষাৎ পার্ষদদের সঙ্গ ও মঠবাস, অপরদিকে নিরালম্ব হয়ে তপস্যার ইচ্ছা। কোনটা শ্রেয় বুঝতে পারছিলাম না। স্বামী শারদানন্দকে, ভূতেশানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন, জিজ্ঞাসা করলাম। তিনি সরাসরি উত্তর দিলেন না। বললেন, তুমি মঠে থাকো, তোমার মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। তাই হলো। একদিন মাসাজ করতে করতে সংকোচ কাটিয়ে বলে ফেললাম। মহাপুরুষ মহারাজ বললেন, যাবে বই কি বাবা, নিশ্চয়ই যাবে। বলতে বলতে উত্তেজিত হয়ে পড়লেন, উঠে বসলেন, মাসাজ করা শিখেই উঠল। তেজোদ্দীপ্ত কণ্ঠে তপস্যার কথা, ত্যাগ বৈরাগ্যের কথা খুব বলতে লাগলেন। তবে বললেন, কদিন আগেই শক্ত অসুখ থেকে উঠেছ, তুমি বরং কাশীতে যাও, আমি মহন্তকে চিঠি লিখে দেব। তারপর দেখা হলেই বলতেন, খুব ধ্যান জপ করছো তো বাবা, তা না হলে ওখানে গিয়ে ফল পাবে না। এখানেই খুব ধ্যান জপ করে আগে জমিয়ে নাও। আমি তারপর কাশী গেলুম। চিঠির কল্যাণে একটা আলাদা ঘরও পেলুম। তখন 1928 সাল। কিন্তু ওই বাধা ধরা নিয়মের মধ্যে প্রাণ হাঁপিয়ে উঠল। 1 মাইল দূরে একটা টিলার ওপর মন্দির ছিল। আশ্রম ছেড়ে সেখানে চলে গেলুম। সেখানে থাকতুম আর শহরে ভিক্ষা করতে আসতুম। বিকালে পট্টারম্বী ছত্র থেকেও ভিক্ষা মিলত। তারপর উত্তরকাশী যাবার বাসনা হয়। মহাপুরুষ মহারাজকে চিঠি লিখি। উনি খুব আশীর্বাদ করে চিঠি দেন। উত্তরকাশী গিয়ে আমাদের যে কুঠিয়া ছিল তা পছন্দ হলো না। তার কারণ তা রাস্তার ধারে ছিল। আমি আরও দূরে লঙ্কেশ্বর বলে একটা জায়গায় চলে গেলুম। সারা দিনে একবার ভিক্ষা পাওয়া যায়, কুঠিয়া থেকে 1 মাইল দূরে। প্রথম খুব কষ্ট হতো, ভীষণ খিদে পেত। তারপর আস্তে আস্তে সয়ে গেল। তবে মঠে থাকতে রক্ত আমাশা হয়েছিল। কয়েক মাস পরে এখানে আবার সেটি হলো। মঠ থেকে একটা হোমিও বাক্স আনিয়েছিলাম, তাই থেকে ওষুধ খেতাম। তবে আমাশা তত কাবু করতে পারেনি। পরে অর্শ হয়েছিল, তাতে বড় যন্ত্রণা হতো। এক দিন এমন হতো, শৌচে গিয়ে যন্ত্রণায় শুয়ে পড়তুম। গঙ্গার বরফ জল লাগালে একটু উপশম হতো। কুঠিয়ার বাইরে একটা বিরাট পাথর ছিল, তার রোদে বেশ গরম হতো। তার ওপর বসে সেঁক নিতুম। খাবার জলের কমণ্ডলু রোদে রেখে দিতুম যাতে ঠান্ডাটা কেটে যায়। তাই দেখে এক সাধু একদিন বলছেন, মহারাজ
कितना प्यार से जी रहे हो। শীতের সময়ও নামতুম না। শীতে খুব কম সাধুই থাকতেন। যারা থেকে যেতেন ছত্রওয়ালারা তাদের নাম নিয়ে যেত। যেদিন খুব বরফ পড়ত সেদিন আর ভিক্ষায় যেতুম না। ছত্রওয়ালারা তখন বেলা 2টোর পর চাকর দিয়ে ভিক্ষা কুঠিয়ায় পাঠিয়ে দিত। এত তো কষ্ট ছিল, তবু নেমে আসতে মন চাইত না। একবার কয়েকজন সাধু কুঠিয়া করার জন্য একটা জমির বন্দোবস্ত করলেন। তাতে কালেক্টরের সঙ্গে কথা কইতে হবে। একজন ইংরেজি জানা সাধু হলে ভালো হয়। তাঁরা কারোর কাছে শুনে আমায় ধরে পড়লেন। আমার তখন নেমে গিয়ে ওসব কথা বলার মতো মনের অবস্থাও নয়। মহাপুরুষ মহারাজকে লিখেছিলুম। তিনি উত্তর দিলেন, যাহা করিতেছ তাহাই করো, বাড়িঘর করবার সময় পরে যথেষ্ট পাইবে। ব্যাস, তাদের সাফ বলে দিলুম আমার দ্বারা হবে না। মনে একটা অদ্ভুত আনন্দ হতো সব সময়। আমি নিজেকে কল্পনা করতাম মহারাজের জায়গায়। 1928 সালের উত্তরকাশীতে কজনার লোক সেই সামান্য বসবাসকারীদের থেকে 2 মাইল দূরে এক অতি নির্জন কুঠিয়া, চারদিক পাহাড়, জঙ্গল আর বন্য পশুতে ঘেরা। খাওয়া সারাদিনে একবার, তাও বরফ পড়লে আসনেই বসে থাকা ও অবেলায় চোয়াল ব্যথা করা রুটি আর বরফ ঠান্ডা ডাল। ঘরে ঘাসের ওপর একটা কম্বল আর গায়ে আর একটি। মেঝে দেওয়াল ভেদ করা বরফানি ঠান্ডা। আগুন জ্বালেন না। ভেতরে কতখানি বৈরাগ্য থাকলে আগুন জ্বাললে এ অবস্থায় ঠাকুরের নাম করে দিন কাটানো সম্ভব ভেবে কুল পেতাম না। ফিরে আসি মহারাজের কথায়। নেমে আসি 2 বছর পর, 1930 সালে। মঠে ফিরে মহাপুরুষ মহারাজকে দেখে চোখে জল এলো। চেহারা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আমার শুকনো মুখ দেখে বললেন, কি দেখছিস বাবা, এই শরীরটা? এটা তো যাবেই, এটার জন্য দুঃখ করিস না। তবে আমি ভালো আছি, খুব ভালো আছি, কোনো কষ্ট নেই। এমন জোরের সঙ্গে কথাগুলো বললেন যে আত্মা আর শরীর যে আলাদা তা তখনকার মতো সবারই বোধ হতে লাগলো। আজ এই পর্যন্তই। এর পরবর্তী ঘটনাটি আমি আপনাদের পরবর্তী পর্বে শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।